শোষণ বৈষম্য এবং
শুভ উদ্বোধন ঘোষণা করছি। জয়তু নজরুল, জয়তু বাংলা সাহিত্য, জয়তু মানবতা। ধন্যবাদ প্রিয় ত্রিশালবাসী। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব মাহবুবা ফারজানা, সম্মানিত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। প্রধান অতিথির বক্তব্যের সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরাও বলতে চাই, আমরা যারা নতুন প্রজন্ম রয়েছি, আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছি, নজরুলের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমাদের এই দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এই দেশকে আমরা গড়ে তুলব আমাদের মতো করে, বাঙালিদের মতো করে। সম্মানিত উপস্থিতি, আমাদের আয়োজনকে এই পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য এবং সেই সাথে সভাপতির বক্তব্য প্রদান করবার জন্য বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহ বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ মহোদয়কে। মঞ্চে আসেন জনাব মোহাম্মদ মুক্তার আহমেদ, সম্মানিত বিভাগীয় কমিশনার ময়মনসিংহ। আসসালামু আলাইকুম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মাহবুবা ফারজানা, সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমাদের মাঝে উপস্থিত রয়েছে জনাব মোহাম্মদ আতাউর টিপিয়া, ডিআইজি, বাংলাদেশ পুলিশ মহাশিক্ষা। উপস্থিত আছেন জনাব মফিদুল আলম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ, জনাব কাজী আখতারুল আলম, পুলিশ সুপার ময়মনসিংহ, জনাব ডক্টর মাহবুবুর রহমান লিটন, সিন্ডিকেট সদস্য 2, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশালবাসী, জনাব ডক্টর হাবিবুল মাওলা প্রিন্স, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, জাতীয় ত্রিশালবাসী, স্মারক বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন জনাব ডক্টর ইঞ্জিনিয়ার হাবিবুজ্জামান, নজরুল গবেষক, এবং জনাব মাহমুদুল হাসান নিজামী, কবি ও নজরুল গবেষক। আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত রয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনীতিবিদ, বৈষম্য বিরোধী আন্দোলনের সদস্যগণ। আমি দেখতে পাচ্ছি শহীদ সাগরের পিতা, আমি দেখতে পাচ্ছি বিদ্রোহী ত্রিশালের জনগণ, বিদ্রোহী চেতনায় উজ্জীবিত ত্রিশালের জনগণ। সভাপতির বক্তব্যে খুব বেশি কিছু বলার থাকে না, এটাকে শেষ করতে হবে, সেই দায়িত্ব থাকে। তবে দু একটা কথা না বললেই নয়। আমরা ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, নজরুল গবেষক, তার বক্তব্য শুনেছি, আমার পাশে আছেন। 2018 সালে ওনার অফিসে আমি যেতাম, উনি নজরুল গবেষণা করতেন এবং বিভিন্ন নজরুল বোদ্ধা যারা ছিলেন তারা সেখানে আসতেন। আমি সেই বোদ্ধাদের কবিতা শুনেছি, তাদের চেতনার সাথে একাত্ম হয়েছে। নিঃসন্দেহে সেটি ছিল প্রতিধানযোগ্য এবং আমার জন্য একটি বিশেষ শিক্ষণীয় একটি অধ্যায়। উনি সবসময় বলে থাকেন, আমি খালেক ভাই বলি আর কি, যে আমি গবেষক না, আমি হলাম ভক্ত, নজরুল ভক্ত। আসলে তাই,
এই ভক্ত থেকে কিন্তু গবেষকের ওনার পদচারণা। আর এখানে আমাদের মাঝে আছেন মাহমুদ হাসান নিজামী, উনি কবি এবং নজরুল গবেষক। ওনার সাথে আমার ওইভাবে পরিচয় হয়নি, কিন্তু ওনার বক্তব্য থেকে আমি বুঝতে পেরেছি যে উনি কিছু বাদ রাখেননি। ওনার আলোচনার মধ্যে চলে আসছে কবি কাজী নজরুল ইসলামের যে বহুধা প্রতিভা, এমন কোন অধ্যায় ছিল না যেখানে তার পদচারণা ছিল না। তো আমরা স্বাভাবিকভাবে যেগুলো শুনে থাকি তার থেকে অনেক বেশি তথ্য ওনার কাছে আমরা পেয়েছি। আধ্যাত্মিকতায় আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের যে পদচারণাটা ছিল সেটা অনেকেই জানেন না, যেটা আমরা ওনার কাছে শুনেছি। ওনার একটা বই আমার পুরো মনে নাই, উনি আধ্যাত্মিকতার উপর অনেক অনেক দূরে গিয়েছেন। বিভিন্ন ধরনের নকশা, তাবিজ, কোনটা নকশাতে কি হবে, এবং বিভিন্ন ধরনের উর্দু লেখা যেখানে বিভিন্ন সংকেত আছে, এই লেখাটা আমি দেখেছি। এবং যেটা নিজামী সাহেব বললেন যে বড় বড় কবি আল্লামা ইকবাল, হ্যাঁ, আমাদের নজরুল ইসলাম, এই ধরনের যে বড় বড় কবি, তাদের সাথে নজরুল ইসলামের যে এই যে একটা মিল, একটা সাদৃশ্য, চিন্তায়, চট্টচেতনায়, মনন, আপনি দেখেন কবি কাজী নজরুল ইসলাম কিন্তু আমার মনে হয় একমাত্র কবি যিনি ইসলামিক গজলে, গানে, কবিতায় বাংলার সাথে আরবি শব্দের অসম্ভব অনুপম একটা ব্যঞ্জনা তৈরি করেছে। এত সুন্দর ব্যঞ্জনা আপনি আর কারো দেখা পাবেন না। আপনি গাজারের মধ্যে অনেক জায়গায় অনেক শব্দ সরাসরি আরবি শব্দ ব্যবহার করা হয়েছে এবং অদ্ভুতভাবে সেটা ঠিক হয়েছে। আমরা দেখেন আলগা করবো প্রথম আর বাঁধন, সেখানে কিভাবে বাংলা কবিতার মধ্যে উর্দু এবং হিন্দি সংমিশ্রণ ঘটিয়েছে, অদ্ভুত একটা ব্যাপার। কাজে আমরা যেমন বহুধা প্রতিভা, এটা আমরা যত বেশি পড়বো, যত বেশি জানবো, তত বেশি বুঝতে পারবো আসলে কি ঘটেছে। এখানে আজকে একটা টপিক হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। আমি এটা অনেক জায়গায় বলি যে কাজী নজরুল ইসলাম কতটা প্রাসঙ্গিক, আজকে পর্যন্ত কতটা প্রাসঙ্গিক। এই যে বিদ্রোহ, এই যে বৈষম্যের বিরুদ্ধে যে বিদ্রোহ, উনি অসংখ্য জায়গায় প্রমাণ দেখেছেন। আপনি দুর্দিনের যাত্রীতে যান, দেখেন উনি কি বলেছেন, ওরে আমার আগুন ঘেরা সোনার বাংলা কোথায়, তোর অগ্নি গিরির করে তোর বুকে অগ্নি সিন্ধু নিস্তব্ধ নিস্পন্দ হয়ে গেল, কোন বিধাতার অলস করে করোনার শুনে শুনে উত্তাল তরঙ্গমান নিথর হয়ে পড়লো, কোথায় দিনের জন্মদাতা পবন, ফু দাও এই নিধন্ত অগ্নি সিন্ধুতে। সেটা উনি বলেছেন। উনি বলেছেন দেশ যে নারীর ভালোবাসে পুরুষ নয়, হয়তো মহাপুরুষ, কিন্তু দেশ চায় সেই পুরুষ নয়, দেশ চায় সেই পুরুষ যার ভালোবাসায় আঘাত আছে, বিদ্রোহ আছে, যে আঘাত করবে, প্রতিঘাতে বুক পেতে নেবে, সেই কথা উনি বলেছেন। এই 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে এই বিদ্রোহের বীজ বপিত হয়েছিল। উনি দৃঢ়কণ্ঠে বলেছেন, দেখেন কতটা দর্শন, আমি সুন্দর নয়, আমি বিভৎস, আমি বুকে নিতে পারি, আমি আঘাত করি, আমি করুণার নই, আমি অপমানের, অবজ্ঞা, অবহেলা, প্রভু আমি যতটুকু ঠিক ততটুকু যেন প্রকাশ করতে পারি। আমাদের একটা বড় ব্যর্থতা, আমরা নিজেকে অনেক বেশি জাহির করি। অথচ উনি বলেছেন যে প্রভু
আমি যতটুকু ঠিক ততটুকু যেন প্রকাশ করতে পারি, কত বড় দর্শনের একটি অংশ হতে পারে। কাজে আমি মনে করি 24-এর যে গণ অভ্যুত্থান, সেখানে আমাদের জাতীয় কবি এই অসংখ্য কবিতা গান প্রেরণা জুগিয়েছে এই নবপ্রজন্মকে দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসছে। আপন করে যাচ্ছে রক্ত দিয়ে এই দ্বিতীয় স্বাধীনতা রচনা করেছে যারা, তারা ছিল নজরুল ইসলামের কবিতায় উদ্বুদ্ধ, চেতনায় উদ্বুদ্ধ, বিদ্রোহের উদ্বুদ্ধ। আমরা শ্রদ্ধা জানাই কবি। পুরো ঘটনা আমার জানা নাই, যারা গবেষক তারা জানবেন। আমরা তো শুধু ভক্ত মাত্র। এমন ঘটনা শুনেছি, একবার কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় গেলেন। তো দেখলেন যে দাদা চান গোসল করতে গেছে। তো উনি বসে অপেক্ষা করতেছেন, আর বসে একটা কবিতা লিখেছেন। তো উনি ফিরে আসার পর ওনাকে কবিতাটা দেখালেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর সেই কবিতা পড়ে স্তব্ধ হয়ে গেলেন। এই সময়ের মধ্যে এভাবে কিভাবে কবিতা লিখতে পারে? যেখানে একটি লাইন ছিল যে পূর্ব কখনো যদি না উঠিত রবি, তাহলে আমি হতাম শ্রেষ্ঠ কবি। অর্থাৎ উনি যে শ্রেষ্ঠ কবি, উনি যে সেই মাত্রায় উত্তীর্ণ হয়ে গেছে সেটা কিন্তু উনি বলেছে। বিশ্বকবি হওয়ার আসলে সব উপাদান ছিল কবি কাজী নজরুল ইসলাম, এবং সেটা উনি বলেছেন। উনি তো 40-এর পর লিখতে পারেন না, 36 বছর ওনার কোনো ইয়ে ছিল না। এই 40 বছরে যা করেছেন উনি, যেটা হয়েছে, এটাই যা পৃথিবীকে উনি দিয়েছেন, মানুষকে যেটা দিয়েছেন, সেটা বিশাল গবেষণার দাবি রাখে বিশ্বটা। যাই হোক, আমার কথা বাড়াবো না। আমি মনে করি যে কবি নজরুল ইসলামের যে লেখা প্রত্যেকটা অঙ্গনে সেটা গবেষণার দাবি রাখে, এবং সেটা চিরসতত সঞ্চয়মান থাকবে আমাদের জাতীয় জীবনে। এই প্রত্যাশা রেখে আজকে যারা এই আয়োজন করেছেন, এত সুন্দর সফল করেছেন, তাদের জন্য অনেক ধন্যবাদ। এবং যারা এত মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন, এই অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের জন্য থাকলো আন্তরিক মোবারকবাদ, অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। আমরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমাদের সম্মানিত অতিথি মহোদয়দেরকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সভাপতি মহোদয়ের বক্তব্যের মাধ্যমে আমাদের প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠান ইতিমধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমরা আমাদের অতিথি মহোদয়দেরকে সামনের আসনে আসন গ্রহণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো, এবং আমাদের যে আজকের সাংস্কৃতিক আয়োজন রয়েছে, আমরা সাংস্কৃতিক আয়োজনে প্রবেশ করব। সাংস্কৃতিক আয়োজনের শুরুতেই আমরা ঢাকা থেকে আগত দল বাঁশরীকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। মঞ্চ ব্যবস্থাপনার জন্য আপনাদের কাছ থেকে সামান্য কিছুক্ষণ আমরা চেয়ে নিচ্ছি, এবং সেই সাথে আমাদের অতিথি মহোদয়দেরকে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি মঞ্চের সামনে আসন গ্রহণ করে আমাদের শিল্পীদের পরিবেশনা উপভোগ করবার জন্য। আমাদের আজকে, কালকে এবং পরশুদিন অর্থাৎ 27 মে পর্যন্ত 3 দিন ব্যাপী আয়োজন চলবে। আপনাদেরকে পুরো আয়োজনটিতে আমন্ত্রণ জানাচ্ছি। সাংস্কৃতিক অনুষ্ঠান কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মকে ঘিরেই পরিবেশিত হবে। সেই আয়োজনটিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রথম পর্বের আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি টানছি। এবারে মঞ্চ ব্যবস্থাপনার জন্য ডেকোরেশনে যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব খুব দ্রুত 5 মিনিটের মধ্যে মঞ্চ পরিবেশনার জন্য প্রস্তুত করবেন, এবং একটি মাইক আমাদের এখানে দেওয়ার জন্য অনুরোধ করছি। The wallets, though. So it's coming.